ডেস্টিনির মাঠ এখন আবার গরম। মাঝখানে কিছুদিন ঠান্ডা ছিল, সুযোগ সন্ধানী দালালগুলা গর্তে ঢুকেছিল। তো এখন সরকারের এই পট পরিবর্তনের প্রভাবে এখন ডেস্টিনির মাঠ আবার গরম। যেমন গতকালকে বোর্ড মিটিং গেল, আপনারা জেনেছেন নিশ্চয়ই। আবার বোর্ড মিটিং সেই দুপুর 2টা থেকে শুরু করে রাত 8টা-9টা অনেক দীর্ঘ সময় পর্যন্ত চলল। এরপর আবার আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিনের একটা নতুন কর্মসূচি, বৈষম্যবিহীন কর্মসংস্থানের প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই জাতীয় একটা বিষয়। আর এর বাইরে মামলার বিভিন্ন কার্যক্রম নিয়ে হাসান এবং শহীদের কার্যক্রম বা অন্যান্য যা যা আছে সেগুলো তো আছেই। তো আমি হাসানের গতকালকের যেই লাইভটা ওইটা দেখলাম, তো ওইটা নিয়ে আমার তেমন কোনো সে নেই। গতকালকে তার বক্তব্যটা ঠিক ছিল, অযৌক্তিক কিছু বলে নাই, সুন্দরভাবেই বেসিক কথাগুলো বলে গেছে। কিন্তু গতকালকে এই শহীদের লাইভ নিয়ে কিছু কথা আছে, এগুলো আমি শেষের দিকে আলোচনা করব। তো তার আগে আমি সার্বিক কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করে নিই। আমি গত লাইভেই একটা কথা বলছিলাম যে আমাদের আসলে এখন আর ডেস্টিনি মুক্তির জন্য মাঠ পর্যায়ে খুব একটা বেশি এখন আর কাজ করার প্রয়োজন নাই। আমাদের এখন যেই কাজটা করতে হবে, টেবিল ওয়ার্ক করতে হবে, নট ফিল্ড ওয়ার্ক। এই কথা আমি গত লাইভে কিন্তু বলছিলাম। তো সেই আঙ্গিকে শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিনের যেই উদ্যোগটা, এই উদ্যোগটাকে আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে এবং সময় উপযোগী মনে হয়েছে। তো ওনার এই কার্যক্রমটাকে আমি গত কয়েকদিন ভালোভাবে অবজার্ভ করেছি এবং বিষয়গুলো বিস্তারিত বোঝার চেষ্টা করেছি। তো সব কিছু মিলে আমার কাছে এই বিষয়টাকে যথেষ্ট যুক্তিসঙ্গত মনে হয়েছে এবং সময় উপযোগী। তো উনি কি কি পদক্ষেপ নিয়েছেন এই বিষয়ে পরে আসব। তার আগে ওনার প্রোফাইল যদি বলি, প্রথমত উনি কাগজে কলমে ডেস্টিনির একজন মালিক পক্ষ, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত ওনার নামে কোনো মামলা নাই, তার মানে কোম্পানির যে কোনো কার্যক্রম কেন্দ্রিক বিষয়ের জন্য ওনাকে কিন্তু একেবারে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তো সেই হিসেবে ওনার উদ্যোগটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো উনি কী উদ্যোগ নিয়েছেন, টানা আগামী এক সপ্তাহের বেশ কিছু উদ্যোগ উনি নিয়েছেন। যেমন 22শে আগস্ট পর্যন্ত ওনারা সদস্য অন্তর্ভুক্তির একটা কার্যক্রম পরিচালনা করছেন। হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ করে ওনারা খুব গোছালোভাবে কাজ করছেন, আমি দেখছি বিষয়গুলো। তো 22শে আগস্ট পর্যন্ত এই সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রম বা একটা টার্গেটেড ডিস্ট্রিবিউটরদেরকে একত্রিত করার কার্যক্রম ওনারা হাতে নিয়েছেন। তারপর 24শে আগস্ট মানে 24 তারিখ পর্যন্ত ওনারা অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করবেন, অনলাইনে ডেস্টিনির এই সার্বিক বিষয়টা নিয়ে, যেটা উদ্দেশ্য, যেটাকে ওনারা উপজীব্য বিষয় ধরেছেন যে বৈষম্যহীন কর্মসংস্থানের প্রয়োজনে ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এইরকম একটা স্লোগান নিয়ে কাজ শুরু করেছেন। তো 24শে আগস্ট পর্যন্ত এই অনলাইন ক্যাম্পেইনটা ওনারা চালাবেন, এই একটা উদ্যোগ নিয়েছেন। তারপর 26শে আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ওনারা স্মারকলিপি প্রদান করবেন সারা বাংলাদেশের উপজেলাগুলোতে।
তো উপজেলা নির্বাহী কর্মকর্তা হওয়াতে সুবিধা হলো কি, মানে ওনাদের ডিসিশনগুলো যে আসলে দূরদর্শী ডিসিশন এটা বোঝাই যাচ্ছে। ওনারা কিন্তু কোনো উপজেলা চেয়ারম্যানের কথা বলেননি। তো উপজেলা চেয়ারম্যান তো অলরেডি সব বাতিল, সেই জায়গাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তাই কিন্তু এক্সিকিউটিভ ডিসিশনে আছেন। তো সেই হিসেবে ওনাদের ডিসিশন কিন্তু ঠিক আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি 26শে আগস্ট। তারপর 27শে আগস্ট বিভাগীয় কমিশনার এবং দেশের বাইরের বিভিন্ন হাই কমিশন, মানে ওই যে কনসুলেট আর কি, বা রাষ্ট্রদূতরা যেই বিভিন্ন দেশে আছেন সেই মিশন হাই কমিশনে স্মারকলিপি প্রদান। এবং 28শে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান। তার মানে একটা কান্ট্রি ওয়াইজ বড় একটা কর্মযজ্ঞ ওনারা হাতে নিয়েছেন। তো এই যে দেখেন এই কাজগুলো ওনারা কিন্তু কোনো মানববন্ধনের ডাক দেননি বা পিপল গ্যাদারিংয়ের কোনো কাজে হাত দেননি। এই জিনিসটা কিন্তু ভালো লেগেছে আমার, কারণ এই মুহূর্তে আসলে আমাদের ওই যে পাবলিক গ্যাদারিংয়ের বা ফিল্ড ওয়ার্কের কোনো প্রয়োজন নাই। আর তাছাড়া দেশের এই নাজুক পরিস্থিতিতে একাধিক বা বেশ কিছু মানুষ একত্রিত হওয়া এই ক্ষেত্রে এক ধরনের জটিলতা তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটর বান্ধব একটা সিদ্ধান্ত নিয়েছেন জনাব আশরাফুল আমিন, এবং আমি এই কর্মসূচিকে আমি স্বাগত জানাই এবং আমিও এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি। এবং আপনাদেরকেও আমি বলবো যে আশরাফুল আমিনের যেই কর্মসূচি উনি হাতে নিয়েছেন এটা ইফেক্টিভ একটা কর্মসূচি এবং এটা আপনারা ওনাকে সহযোগিতা করেন। আর জনাব আশরাফুল আমিনের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি যে কমিউনিটিটা তৈরি করেছেন এটা শুধু স্মারকলিপির জন্যই যে করেছেন বা স্মারকলিপি দিয়েই এই কমিউনিটি বন্ধ করে দিলে আমার মনে হয় জিনিসটা ঠিক হবে না। আপনার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে এই কমিউনিটিটা আমাদের সবসময় দরকার। যেই কমিউনিটি বা যে অর্গানাইজেশনটা আপনি ডেভেলপ করছেন বা করেছেন এটা শুধু স্মারকলিপির জন্যই যে করা হলো তা কিন্তু না, বা শুধু স্মারকলিপির জন্যই এই কমিউনিটি করে তারপর বাকি কমিউনিটি আবার বন্ধ করে দিবেন বা কার্যক্রম বন্ধ করে দিবেন, সেটা করাটা ঠিক হবে না। আমরা চাই বা আমরা চাইব যে এই স্মারকলিপির কার্যক্রমের জন্য যেই কমিউনিটিটা আপনি করেছেন, ধন্যবাদ। জনাব নাসির উদ্দিন লিখেছেন কাতার থেকে উনি কাতার এমবেসিতে যাবেন, বাংলাদেশের কাতারে বাংলাদেশের যে এমবেসি, অবশ্যই আপনাকে আমরা স্বাগত জানাই এবং আমি বলবো যে এই ক্ষেত্রে আপনি জনাব আশরাফুল আমিনের সাথে যোগাযোগ করেন। আমরা আপনাকে এতটুকু সহযোগিতা করতে পারবো এবং কাতার থেকে যদি এমবেসি হিসেবে এমবেসিতে যদি আপনি যেতে চান সেটা অবশ্যই প্রতিষ্ঠানের জন্য ভালো কিছু হবে। তো আমি জনাব আশরাফুল আমিনকে যে অনুরোধ করছিলাম যে আপনি যে কমিউনিটি এখন তৈরি করছেন এই কমিউনিটিটা শুধু স্মারকলিপির জন্য কমিউনিটি করে তারপর আবার সব কার্যক্রম আপনি বন্ধ করে দিয়েন না। জাস্ট স্মারকলিপিটা দেওয়ার জন্য একটা কমিউনিটি অর্গানাইজ হচ্ছে, তো এই কমিউনিটিটাকে কন্টিনিউ আপনি ধরে রাখেন, কারণ সামনের ডেস্টিনিতে বা আগামীর ডেস্টিনিতে এই কমিউনিটির অ্যাক্টিভিটিসগুলো লাগবে। তো আশা করি জনাব আশরাফুল আমিন আপনি আমাদের দাবিটুকু বা আমাদের চাওয়াটুকু আপনি বুঝতে পেরেছেন। এনিওয়ে, আমি এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্নভাবে অনেকের সাথেই কথা হয়েছে বা অনেকের সাথেই কথা হচ্ছে। এটা অত্যন্ত ইফেক্টিভ একটা বিষয়। যেমন আমি একটা জিনিস দেখলাম যে এই কর্মসূচির মাধ্যমে অনেক সিনিয়র পিএইচডি এবং অনেক সিনিয়র ডায়মন্ড এবং অনেক ব্যক্তি অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট। এই কথাটা কেন বললাম, আমাদের এই মুহূর্তে ঐক্য প্রয়োজন, আমাদের এই মুহূর্তে সকলের একান্ত প্রচেষ্টা প্রয়োজন। ওই কে এতদিন ধরে অ্যাক্টিভ ছিলেন, কে অ্যাক্টিভ ছিলেন না, কে প্রতিষ্ঠানকে গত 10 বছরে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আর কে করেন নাই, এই সময় এগুলো এখন আমাদের বাছাবাছির সময় না। যিনি গত 10 বছর বা গত 12 বছর ধরে যিনি অ্যাক্টিভ ছিলেন ওনাকেও আমাদের লাগবে, যিনি গত 12 বছর ইনঅ্যাক্টিভ ছিলেন ওনাকেও আমাদের লাগবে, যিনি গত 12 বছর এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন ওনাকেও আমাদের লাগবে, যিনি গত 12 বছর এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে নাই ওনাকেও আমাদের লাগবে। আর আরেকটা বিষয় দেখেন,
যেই ব্যক্তিরা ইনঅ্যাক্টিভ বা এই প্রতিষ্ঠানের সাথে গত এক যুগ সরাসরি ছিলেন না, ওনারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেন নাই, এই কথাটা কিন্তু সঠিক না। সহযোগিতা করেন নাই এটা ঠিক না, ওনারা সহযোগিতা করেছেন। কিভাবে? গত এক যুগে ওনারা যে প্রতিষ্ঠানের নামে মামলা করেন নাই, এটাই তো একটা সহযোগিতা। অতএব কারো অবদানই ফেলে দেওয়া যাবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। যেমন যে আমি একটা উদাহরণস্বরূপ যদি বলি, যে এই ৪৫ লক্ষ মানুষের মধ্যে গত এক যুগ বা গত ১২ বছর ৪৫ লক্ষ মানুষের মধ্যে সিংহভাগ মানুষ অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ ছিল? সিংহভাগ ইনঅ্যাক্টিভ ছিল। তার মানে ধরেন সর্বসাকুল্যে ৪০ থেকে ৫০,০০০ মানুষ গত এক যুগ হয়তো বা বিভিন্নভাবে অ্যাক্টিভ ছিল, তো বাকি ৪৪,৫০,০০০ ব্যক্তি ইনঅ্যাক্টিভ। এই বিশাল জনগোষ্ঠী তারা তো এই প্রতিষ্ঠানের সাথে গত এক যুগ সরাসরি ছিলেন না, তো তাই বলে কি তাদেরকে বাদ দিয়ে দিবেন? তো এদেরকে বাদ দিয়ে দিলে ডেস্টিনি চালাবেন কাকে দিয়ে? তার মানে সবাইকে লাগবে। আর কেউ যদি গত এক যুগে এই প্রতিষ্ঠানের সাথে লেগে না থাকেন, এটা তার অপরাধ না, কারণ প্রতিষ্ঠানের সাথে কেউ লেগে থাকতে বাধ্য না। যারা লেগেছিলেন তারা উইলিংলি লেগেছিলেন। তো এবার আসি শহীদ সাহেবের কালকের লাইভ প্রসঙ্গে। হাসানের লাইভ তো বললাম শুরুতে আপনাদেরকে যে হাসানের লাইভটা আমার কাছে খুব বেশি সমালোচনার মতো কোনো ইস্যু মনে হয় নাই। গতকালকে তার লাইভে খুব একটা বেশি অযৌক্তিক কিছু সে বলে নাই, ঠিক আছে। কিন্তু গতকালকের লাইভে দেখলাম যে শহীদ সে পাগলা কুত্তা হয়ে গেছে। কেন পাগলা কুত্তা হয়েছে? কারণ দেখেন, মানে আশরাফুল আমিন উনি এখন মাঠে নামাতে এই শহীদের হোগায় আগুন জ্বলে গেছে একদম। আপনি দেখেন গত সপ্তাহখানেকের অ্যাক্টিভিটিসে সারা বাংলাদেশে কিন্তু একটা কম বেশি আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছেন জনাব আশরাফুল আমিন। আর দেখেন আশরাফুল আমিন তো একজন শেয়ার হোল্ডার প্রতিষ্ঠানের, তো শহীদ কি? শহীদ তো চ্যাটের বাল। আশরাফুল আমিন যদি এই প্রতিষ্ঠানের মালিক পক্ষের একজন হয়ে সিদ্ধান্ত নিতে চান বা এক্সিকিউটিভ ডিসিশন নিতে চান, এটা ওনার পক্ষে সম্ভব? শহীদের পক্ষে কি সম্ভব? তো এই যে এই বিষয়গুলো আশরাফুল আমিন আসার কারণে তার তো মানে ওই বারাবাতে ছাই দেওয়ার মতো অবস্থা হয়েছে আর কি। মানে তার অবস্থা তো এখন নড়বড়ে হয়ে যেতেছে। আশরাফুল আমিন যদি চলে আসেন, উনি যদি একটা নেটওয়ার্ক ডেভেলপ করে ফেলেন, তাহলে শহীদের কি হবে? এই জন্য সে কি হয়ে গেছে? পাগলা কুত্তা হয়ে গেছে। খেয়াল করে দেখেন, এই মুহূর্তে আমাদের এখন যত বেশি ঐক্যের প্রয়োজন সকলের, যখন আমাদের একান্তভাবে সবার সামষ্টিক ঐক্যের প্রয়োজন, তখন এই শহীদ সে এখন বিভাজন সৃষ্টি করতেছে। কালকে তার লাইভ শুনলে দেখবেন সে রীতিমতো এখন কি করতেছে? রীতিমতো এখন হুমকি দিতেছে। কি হুমকি? বলতেছে গত এক যুগ ধরে আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে লেগেছিলাম, আমাদের সাথে পরামর্শ না করে, আমাদের সাথে যোগাযোগ না করে কোনো কিছু কেউ করতে চাইলে পরিস্থিতি কিন্তু সামাল দেওয়া যাবে না। আবার সে ওই যে ছাত্র সমাজের আন্দোলনের কথা বলতেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলতেছে যদি এরকম উল্টাপাল্টা কিছু করে কেউ, তাহলে সংস্কার করা হবে। ওই যে রাষ্ট্রের ওই যে ছাত্ররা যে আন্দোলন করে হাসিনারে সরাইলো, এরকম চিন্তা ভাবনা আর কি। মানে সে গুন্ডামি শুরু করছে। এই শহীদ, এই বান্দির পুত, তুই গুন্ডা হয়ে গেছস, গুন্ডামি চোদাস। তোর মতো এরকম ৯০,০০০ গুন্ডা পুন্দায়া তারপরে আমরা আজকে এইদিকে আসছি। বান্দির পুত, গুন্ডামি তোর পশ্চাৎ দিয়ে ভৈরা দিমা, পশ্চাৎ দিয়ে হান দেয় দিমা একদম। বান্দির পুত, আয় মাঠে আয়,
সংস্কার করবি? আয়, তোর কোন বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে আছে, আয় মাঠে আয়, মাঠে আয় বান্দির পুত। এই মুহূর্তে যখন সকলের একতাবদ্ধ অ্যাক্টিভিটিস দরকার, সকলের ঐক্যবদ্ধ পদক্ষেপ দরকার, তখন তুই এখানে বিভাজন করতে আসছস। বাইরে পাশার চামড়া তুলে ফেলুম মাদার চোদ। সোজা হয়ে যা। এটা মনে করিস না যে তুই এখন যা খুশি তাই করবি। কত বড় বাইঞ্চোদ হুমকি দেয়। হ্যাঁ, এখানে এই ব্যাটটা, এই যে 100 ডায়মন্ড গত এক যুগ ধরে অনেকে যে নাই, এই ডায়মন্ডগুলোকে বাদ দিয়ে তুই ডেস্টিনি চালাবি? এই যে 3000 পিএইচডি গত এক যুগ ধরে এই প্রতিষ্ঠানের সাথে সরাসরি অনেকেই নাই, এদেরকে বাদ দিয়ে তুই ডেস্টিনি চালাবি? এই বান্দির পুত, এদেরকে বাদ দিয়ে তুই ডেস্টিনি চালাবি? মানে নতুনভাবে কেউ যদি এখন প্রতিষ্ঠানের সাথে এঙ্গেজ হতে চায়, কোনো পিএইচডি যদি অ্যাক্টিভ হতে চায়, কোনো ডায়মন্ড যদি অ্যাক্টিভ হতে চায়, বা কোনো সিনিয়র পার্সন বা ডিস্ট্রিবিউটরও যদি অ্যাক্টিভ হতে চায়, তাহলেই এখানে লাফালাফি শুরু করে ওই পুরানো গীত শুরু করে, আমরা 12 বছর ধরে আছি, আমরা 12 বছর ধরে আছি, আমরা 12 বছর ধরে আছি। বান্দির পুত, সাবধান হয়ে যা। এই 12 বছরের এই ত্যাগ তিতিক্ষার পরিশ্রমের ফসল হিসেবে এখন সকল ঐক্যবদ্ধ ব্যক্তির একটা প্ল্যাটফর্ম তৈরি হইতেছে, আর তুই এখানে এই যে গুন্ডামি করস না, গুন্ডামি, তোর পিছন দিয়ে পশ্চাতে হান দেয় দেব তোর গুন্ডামি, বান্দির পুত। বোর্ড মিটিং করে, এটাও তার সমস্যা। আশরাফুল আমিন একটা কর্মসূচি হাতে নিলেন, এটাও তার সমস্যা। মানে তার কথা হলো কেউ কিছু করতে পারবে না, হেই খালি সব করব। পাঞ্চত, তুই আয়, তুই কি সংস্কার, তুই আয়, মাঠে আয় বান্দির পুত, তুই মাঠে আয়। জনাব আশরাফুল আমিন, আমি আপনাকে বলবো, আপনি দ্ব্যর্থহীনভাবে আপনি এগিয়ে যান। আপনার কথায় একটা ব্যাপক সাড়া পড়েছে। আমি সিলেটে দেখলাম ওই যে সিনিয়র পিএইচডিরা অনেকে অ্যাক্টিভ হচ্ছেন, আব্দুস সালাম একজন ব্যক্তি দেখলাম, তারপরে যে ডায়মন্ড মহিউদ্দিন রিপনকে দেখলাম, তারপর ডায়মন্ড কামরুজ্জামান, SM কামরুজ্জামান সহ আরও অনেকে অ্যাক্টিভ হচ্ছেন। আপনি সকলকে নিয়ে একত্রিত হয়ে আপনি এগিয়ে যান। আর ওই শহীদ, ওই বান্দির পুতের ব্যাপার নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই, ওরে সাইজ করার জন্য আমরাই যথেষ্ট। আপনি এগিয়ে যান এবং 28 তারিখ পর্যন্ত যে এক কর্মসূচি এবং অন্তর্বর্তী সরকারের কাছে যে স্মারকলিপির ব্যাপার বা টেকনিক্যাল যেই ব্যাপার যেগুলো আছে, এগুলো আপনি কন্টিনিউ করে যান। আমাদের পূর্ণ সমর্থন থাকবে আপনাদের প্রতি, বিশেষ করে জনাব আশরাফুল আমিন আপনার প্রতি। কারণ আমরা কাগজে কলমে মামলাবিহীন শেয়ার হোল্ডার যারা আছে, তাদের মধ্যে বোর্ডে যারা আছেন তারা তো আছেনই, এর বাইরে এক্সট্রা হিসেবে আমরা আপনাকে পেয়েছি। তার উপর আবার কান্ট্রি ওয়াইজ এই নেটওয়ার্কে আপনার একটা গ্রহণযোগ্যতাও আছে। আপনি রফিকুল আমিনের ভাতিজা কি ভাতিজা না, ওটা পরের ব্যাপার, পরের হিসাব পরে হবে, আগে প্রতিষ্ঠান দ্বারা করাইতে হবে। অতএব এটা নিয়ে যদি কোনো বান্দির পুত যদি তামসা করে, ওটা শক্ত হাতে ইনশাল্লাহ আমরা প্রতিহত করব, প্রতিষ্ঠানের স্বার্থে, বিনিয়োগকারীদের স্বার্থে। আপনি এগিয়ে যান, আমরা আপনার পূর্ণ সমর্থনেই আছি। আর বোর্ডে যারা আছেন আপনারাও আপনাদের মতো করে কাজ চালিয়ে যান এবং আশরাফুল আমিনকে প্যারালালি আপনারাও সাপোর্ট করেন। আশা করি উনিও আপনাদের বোর্ডকে প্যারালালি সাপোর্ট করে যাবে। আর আইনি প্রক্রিয়ার ব্যাপার যেটা, ওই যে অনেকেই আশাবাদী হয়ে যাচ্ছেন যে হ্যাঁ 2-1 সপ্তাহের ভিতরে রফিকুল আমিন হয়তো বের হয়ে আসবে, আই ডোন্ট থিঙ্ক সো। কেন? কারণ রাষ্ট্রের এই প্রক্রিয়ায় বা এই পর্যায়ে এসে রাষ্ট্র এক্সট্রা কিছু করবে না, আইনে যেটা কাভার করবে এটার বাইরে ইউনূস সরকার কিছুই করবে না। তো
তো আইনে যেটা কাভার করে সেই হিসেবে 2-1 সপ্তাহের ভিতরে রফিকুল আমিনের জামিন হবে বা কাভার হবে এটা আমার মনে হয় না। ইভেন আইনজীবীও কিন্তু বলেননি। আপনারা যদি বক্তব্য শুনে থাকেন, আমাদের আইনজীবীর বক্তব্য যদি শুনে থাকেন, যিনি মামলা লড়ছেন, উনিও কিন্তু সুনির্দিষ্টভাবে বলেননি। অতএব মামলার ব্যাপার মামলার মতো করে চলুক, মামলার প্রক্রিয়া মামলার মতো করে চলুক, আর এদিক থেকে প্যারালালি প্রতিষ্ঠানের কার্যক্রমকে গোছালোভাবে একটা ফরম্যাটে নিয়ে আসার জন্য দাপ্তরিক কাজগুলো চলুক। কিন্তু ওই দালালের বাচ্চা বান্দর, এই বাটপার শহীদ, তার কথাবার্তার ভাব যেটা যে আগে সব ঠিকঠাক হয়ে রফিকুল আমিন বের হয়ে আসতে হবে। হ্যাঁ, সমস্যা নেই, রফিকুল আমিন বের হয়ে আসুক না, সমস্যা কি? তো রফিকুল আমিন ধরেন আরও 1 বছর বের হয়ে আসলো না, তো এই 1 বছর কি আঙ্গুল মুখি দিয়ে বসে থাকতে হবে? মামলার কাজের পাশাপাশি মামলার কাজ চলছে, প্যারালালি প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক করার জন্য প্যারালালি এই কাজ করাটাও কি উচিত না? তারপরে দেখেন আরও কিছু বোকাচোদা আছে এই দালালের সাথে ঘোরাফেরা করে কিছু আছে। কিছু হলেই বলে এমডির অনুমোদন আছে, চেয়ারম্যানের অনুমোদন আছে। এই বেটা, এমডি চেয়ারম্যান এখন আছে নাকি এই কোম্পানিতে? মানে খেয়াল করে দেখেন, কিছু হইলেই বলে এই যে আশরাফুল আমিন এখন যে কর্মসূচি হাতে নিছেন, এটার ক্ষেত্রে অনেকে বলতেছে এখানে কি এমডি স্যারের অনুমোদন আছে? এই যদি এমডি স্যারের অনুমোদন লাগবে কেন এখানে? এমডি কে আবার? এখন ডেস্টিনির কোনো এমডি আছে? 2012 সালে ক্রাইসিসের পরে এই যে 6টা সংগঠন যে হয়েছিল, তুইও তো কোনো না কোনো সংগঠনে ছিলি, তোরা কি এমডির অনুমতি নিয়ে সংগঠন করছিলি? উইলিংলি সময়ের তাগিদে সময়ের প্রয়োজনে এগুলো ডেভেলপ হয়েছিল। তো এখনকার যে কার্যক্রমগুলো সময়ের প্রয়োজনে হইতেছে, কিছু হলেই এমডির অনুমোদন আছে, চেয়ারম্যানের অনুমোদন আছে, এইসব শুরু করে দেয় বক্কর চক্কর। তো আশরাফুল আমিনের কর্মসূচির ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বার্থ আমরা দেখতে পাচ্ছি, প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই এই কার্যক্রমটাকে আমার কাছে যথেষ্ট যুক্তিসঙ্গত এবং ফ্রুটফুল মনে হয়েছে। তো আমি আবারও বলছি, 22শে আগস্ট পর্যন্ত ওনারা সদস্য অন্তর্ভুক্তির কাজ করছেন। আপনারা এই কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন। 24শে আগস্ট পর্যন্ত অনলাইন ক্যাম্পেইন চলবে। আমি জনাব আশরাফুল আমিনের কাছে একটি উদাত্ত আহ্বান রাখতে চাই যে প্রোফাইল পিকচার বা প্রোফাইলের যে লোগো, এরকম একটা লোগো যদি আপনি তৈরি করে দেন। যেমন দেখেন, আমরা যখন হাসিনা বিরোধী আন্দোলনে যখন ছাত্র সমাজের বা ছাত্র জনতার আন্দোলন শুরু হলো, তখন কিন্তু আমরা প্রোফাইল পিকচার লাল করেছিলাম। একটা নির্দিষ্ট প্রোফাইল পিকচার থাকায় সারা বাংলাদেশের সিংহভাগ মানুষ কিন্তু প্রোফাইল পিকচার চেঞ্জ করে এটাকে সমর্থন জানিয়েছিল। তো আপনার এই কর্মসূচিকে কেন্দ্র করে আপনি যদি একটা প্রোফাইল পিকচার, সুনির্দিষ্ট প্রোফাইল পিকচার তৈরি করে দেন, তাহলে ওই প্রোফাইল পিকচারগুলো যখন বিভিন্ন আইডি থেকে সবাই প্রোফাইল পিকচার আপলোড করবে, তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়াতেও একটা মেসেজ যাবে যে অনেক মানুষ ডেস্টিনির সমস্যা সমাধানের জন্য আকাঙ্ক্ষা নিয়ে এখনও বসে আছে। তো সেক্ষেত্রে আপনি যদি একটা লোগো তৈরি করেন বা একটা প্রোফাইল পিকচার তৈরি করেন, কমন একটা প্রোফাইল পিকচার, এবং সেটা সবাইকে প্রোফাইল পিকচার ইউজ করার কথা বলেন, সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে কতজন মানুষ আপনার এই দাবির সাথে বা আপনার এই কর্মসূচির সাথে সমর্থন জানাচ্ছে। এটা আমি মনে করি আপনার জন্য ভালো হবে এবং আপনার কর্মসূচিকে আরও জোরালো করার ক্ষেত্রে এটা মনে হয় একটা সিম্বল হিসেবে কাজ করবে। আশা করছি আপনি এটা বিবেচনা করবেন। আর সর্বশেষ পয়েন্ট দিয়ে শেষ করবো আলোচনা। সর্বশেষ পয়েন্ট যথারীতি ওই যে 6টি সংগঠন, ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু, ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন, বিল্ড ডেস্টিনি, ডিডাফ, সেঞ্চুরি প্লাস গো ডায়মন্ড, এই যে সংগঠনগুলো দেখেন, আপনাদেরকে বারবার বলতেছি, গরিবের কথা কিন্তু ভাই বাসি হইলে ফলে, এখনও টের পাইতেছেন না, পরে টের পাইবেন। আপনারা এখনো পর্যন্ত শুধু রফিকুল আমিনের সাথে লিয়াজো করতেছেন। আচ্ছা, ধরেন আগামী সপ্তাহ রফিকুল আমিনের জামিন হয়ে গেল, তো আপনি কি মনে করেন 2012 সালের আগের মতোই রফিকুল আমিন এখন একচ্ছত্রভাবে তার একক সিদ্ধান্তে ডেস্টিনি চালাইতে পারবে? বাংলাদেশে যেরকম আর কোনো স্বৈরাচারের জন্ম ইনশাল্লাহ হবে না, আগামীর ডেস্টিনিতেও আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না, এটা মাথায় রেখেন। তা আপনারা কি এটা ভাবতেছেন যে ধরেন রফিকুল আমিন আগামী সপ্তাহে জামিনে বের হয়ে আসার পরেই তার এক কথাতেই পুরা ডেস্টিনি চলবে? একেবারে 12 সালের আগের পর্যন্ত 12 সালের আগে যেরকম ছিল, যে সে যা বলছে তাই এরকম হবে আর ডেস্টিনি, আপনারা কি এটা মনে করেন?
আমরাই তো সুইলা দিব একদম। উল্টাপাল্টা কিছু ধরেন রফিকুল আমিন বের হয়েছে আগামী সপ্তাহে, তো এরপরে উল্টাপাল্টা কাজ করলে আমরাই তো তারা একদম সুইলা দিতেছি না। এটা কিভাবে আশা করেন যে আপনারা রফিকুল আমিনের সাথে লিয়াজো করবেন আর তার কথা দিয়ে সব হয়ে যাবে? আপনারা এই ভুলের স্বর্গে এখনো আছেন। আপনারা না করতেছেন নতুন বোর্ডের সাথে লিয়াজো, না করতেছেন আশরাফুল আমিনের সাথে লিয়াজো, না করতেছেন বাইরের আরও যারা যারা মালিক পক্ষ আছে তাদের সাথে লিয়াজো, আর না করতেছেন আশেপাশের অ্যাক্টিভিটিসের সাথে যারা জড়িত সেই ব্যক্তিদের সাথে লিয়াজো। আপনারা খালি লিয়াজো করতেছেন কোন জায়গায়? ওই এক জায়গাতেই। এটা করে আপনারা ধরা খাবেন। আমি বারবার বলতেছি, মানে আপনারা রফিকুল আমিনকে যেই টাকা পয়সা দিচ্ছেন এটার সঠিক মূল্যায়নের জন্য বা আপনাদের এটার স্বীকৃতির জন্য হইলেও তো আপনাদের এই বোর্ডকে লাগবে, বাকি মালিক পক্ষকে লাগবে। এখন রফিকুল আমিনের বিরুদ্ধে শুধু আমি না, মালিক পক্ষের লোকজন এখন কথা বলবো। ওই আগের মতো আর ওই একদম এই ওয়ান ম্যান আর্মি হিসেবে রফিকুল আমিনের আর জিন্দগিতে ও ডেস্টিনিতে ওয়ান ম্যান আর্মির মতো করে চলার সুযোগ নাই, এটা মাথায় রেখেন। এটা 24 সাল। তো আপনারা যদি এই নতুন বোর্ডের সাথে একটু ভালো রিলেশনটা রাখেন বা লিয়াজো করেন, আশরাফুল আমিনের সাথে যদি ভালো রাখেন বা লিয়াজো করেন, তাহলে এই সকল ব্যক্তিদের একটা কর্পোরেট প্রেশার যখন রফিকুল আমিনের উপরে যাবে, তখন আপনাদের কোশেয়ারের স্বীকৃতিটা আরও ত্বরান্বিত হবে। এটা না করে আপনারা এক চিপায় হান দিয়ে আছেন। কিছু দালাল আছে, কিছু বোকাচোদা আছে, আদালতের ভিতরে যায় মানে এই ছবি টবি তুইলা হাত মা তুইলা এই সেই কইরা কি ভাবসাব। হেলা পকেটে নাই টাকা, পেটে নাই ভাত, এরপরও খাসলো তার ভালো হয় না। আদালতে যায় ওখানে মানে হুগা শুকায় ওখানে বয়ে থাকে। পাগল ছাগল কতগুলো এগুলা। যাই হোক, আপনাদেরকে এই ভালো পরামর্শই দিতেছি যে এই এত মানুষ যাদের কাছ থেকে টাকা তোলা হয়েছে গত এক যুগে, এদের টাকার বা তাদের অর্থের সত্যিকারের স্বীকৃতির জন্য আপনারা সব জায়গায় লিয়াজো করেন। রাষ্ট্র কর্তৃক যারা আসছেন তাদের সাথে তো কোনো খোঁজ খবর তো আপনাদের নাই। আমাদের মালিক পক্ষের যারা বোর্ডে আছেন তাদের লগেও কোনো যোগাযোগ নাই। আশরাফুল আমিন এখন যে প্রোগ্রাম হাতে নিচ্ছেন এখানেও কোনো যোগাযোগ নাই। ইভেন অনেকে তার বিরোধিতাও করতেছেন। তো দিবনে আর ডাবাইয়া দিবনে। আর ওই যে ভাবতেছেন যেটা যে একদম শুনানি হয়ে রফিকুল আমিন বের হয়ে হ্যানতে না সব বুক্কুর চুক্কুর, ইয়ে নেই হোগা। এই 12 সালের আগের মতো বেরা এরকম আর হবে না ডেস্টিনিতে, এটা মাথায় রেখেন। এখনো সময় আছে। আপনারা যদি এমন হয় যে ইগোর কারণে ওই আশরাফুল আমিনের সাথে প্রবলেম হয় বা ইগোর কারণে হয়, সমস্যা কি? আপনারা আলাদা আলাদা করেন, আপনারা আলাদা আলাদা ওই যুগপতভাবে সমন্বয় করেন। যদি এমন হয় নেতৃত্ব মানতে সমস্যা, তো সমস্যা কি? আপনারা যুগপতভাবে কাজ করেন, আপনাদের জায়গা থেকে আপনারা জিনিসটাকে সমর্থন দিয়ে এগিয়ে যান একসাথে, সমস্যা কি? কিন্তু না, আপনারা যেটা করবেন না। কারণ ওই যে খাসলত, আপনারা হয়েছেন তেলাপোকার মতো। তেলাপোকা কি? ধরেন একটা তেলাপোকাকে আপনি চিপা থেকে ধরে আইন না একটা সুন্দর জায়গায় বসাবেন, পরিষ্কার জায়গায়, দেখবেন ফুরুত করে আবার চিপাতে হান দেওয়া যাব। কারণ তেলাপোকার খাসলত হইলো চিপায় চুপায় ময়লা জায়গায় থাকা। ওই ভালো কোনো জায়গায় আপনাদের তো জায়গা মানে ভাল লাগে না। রফিকুল আমিনের এক দালাল, লোকমান নামের এক দালাল, এই বাঞ্চত কি লেখছে আমার বাজার। আশরাফুল আমিন আমার বাজার করে যদি দোষ করে, তোরা যে ডিটুকে অ্যাসোসিয়েটস করে 10-12 হাজার মানুষের মানে 12টা বাজাইছস বাঞ্চত। আবার এখানে আমার বাজার কমেন্ট মারাইতেছে দালাল। আমার বাজারে যদি 1000 মানুষ বিপদে পড়ে ইনভেস্ট করে, তোরা তো ডিটুকে অ্যাসোসিয়েট 1000-10 মানুষকে এর চেয়ে আরো বড় বিপদে ফেলাইছস। বান্দির পুত্র রফিকুল শহীদের দালালি করতে হ্যাঁ আবার কমেন্ট মারাইতে আস ফোট। এনিওয়ে, সর্বশেষ পয়েন্ট যেটা আমি যদি একটু সামারি টানি, এখন আমাদের মাঠ খুব গরম এবং আসলেই ইতিবাচক।
কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকার আসাতে অনেকগুলো কাজ আমরা ইজিলি বের করে নিয়ে আসতে পারবো এবং স্বাভাবিক প্রক্রিয়াতেই আমরা এখন কাজ মানে এখন লেভেল প্লেইং ফিল্ড, এখন ফিল্ডটা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আছে। সো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। গতকালে বোর্ড মিটিং হলো, এটা এখন তাদের পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো আমরা আর্লি দেখতে পাবো। আশরাফুল আমিন উনি নতুন পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে উপদেষ্টা পর্যন্ত যদি আমাদের স্মারকলিপিগুলো পৌঁছায়, ঐক্যবদ্ধভাবে যদি একটা কার্যক্রম এগোয়, তাহলে এই নেটওয়ার্কটা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে। তৃতীয়ত, মামলা চলতেছে মামলার মতো, ঠিক আছে চলুক, এখানে আমিন সাহেব, হোসেন সাহেব, ওনাদের মামলা চলছে, ওনারা যদি বের হয়ে আসে আলহামদুলিল্লাহ, বের হয়ে আসুক, সমস্যা তো নাই। কিন্তু ওই যে আগের মতো ছুরি ঘোরানো আর চলবে না, এটা তো দালালগুলো এখনও বোঝে নাই, যাই বুঝবে পরে। এর আগে তারপর যেটা বলছিলাম যে আশরাফুল আমিন যে উদ্যোগ নিয়েছেন, আমার কাছে এটা যুক্তিসঙ্গত মনে হয়েছে এবং এগুলোতে আপনারা যতটুকু পারেন সবাই মিলে ওনাকে সহযোগিতা করেন। আর উনি রফিকুল আমিনের ভাতিজা, এই চিন্তা করে ওনাকে সহযোগিতা না করে সন্দেহ করাটা ঠিক হবে না। উনি রফিকুল আমিনের ভাতিজা কি ভাতিজা না, তার আগে আমরা দেখি যে আসলে উনি কাজটা কি করতেছে। আমি ভালো করে স্টাডি করে আমি যেটা দেখছি যে আসলে এটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গল, এবং ওনার কার্যক্রমে তো উনি মালিক পক্ষের মুক্তিও তো চাইছে, আর যে এই শীর্ষ কর্মকর্তাদের মুক্তির দাবিও তো জানাইছে, তো আমিন হোসেনের মুক্তির কথাও তো ওনারা বলছে। অতএব এটাতে তো রফিকুল আমিনের দালালদেরও তো ওনাকে সাপোর্ট করা উচিত। আর দালাল যে শহীদের কথা তো বললামই, এই বান্দির পুত থ্রেট করে, সে সংস্কারের থ্রেট করে, এখানে যারা কার্যক্রম চালাইতেছে তাদের কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা না করে থ্রেট করে, ওর পশ্চাতে হান্দায় দিব আমরা, খালি ও উল্টাপাল্টা কিছু করুক। তো আজকে এই পর্যন্ত এতটুকুই। বাম্বু অনেক দেওয়া হইলো শহীদ সাবরে, তো নেক্সটে আবার উল্টাপাল্টা কিছু করলে বাম্বু আবারও চলবে। আর বিবিধে বলবো, জনাব আশরাফুল আমিন, আপনার কার্যক্রমকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই, এবং এই কার্যক্রম সফল হোক এবং আমাদের আইনি জটিলতা কাটিয়ে প্রতিষ্ঠান দ্রুততম সময়ে তার অ্যাক্টিভিটিস শুরু করুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।